নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চণ্ডীপুরের বাড়িতে চন্দ্রনাথের দেহ, কান্নায় ভেঙে পড়লেন আত্মীয়রা, শোকে বিহ্বল অধিকারী পরিবারও। 21-এর ভোটে পিটিয়ে মেরেছিল প্রার্থীকে, বিজেপি ক্ষমতায় আসতেই মেয়ে বলল এবার বদলা চাই। শুভেন্দুর অন্য 3 আত্মসহায়ককেও বাড়তি নিরাপত্তা, শান্তিকুঞ্জেও কড়াকড়ি। গদি আঁকড়ে মমতা, রাজ্যপাল ভেঙে দিলেন বিধানসভা। দল হারতেই বোমা ফাটালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির বড় মুখ, কাটা ঘায়ে নুনের ছিটে ডিস্কোর। ভোটে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন রাজ, কি বললেন ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক? জানেন কে এই হরিশ চ্যাটার্জি এবং হরিশ মুখার্জি? বিমানে চোর চোর স্লোগান, এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট মহুয়ার। বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে, সংসদেও সরব হবেন, মমতার বাড়িতে এসে জানিয়ে দিলেন অখিলেশ। শিবপুরে ব্যাপক বোমাবাজি, চলল গুলি, প্রতিবাদে শিবপুর থানা ঘেরাও বিজেপির। 2011-র মতো পরিবর্তন চান না বিজেপি নেতাদের, কেউ নরম সুরে, আবার কেউ কড়া ভাষায় শান্তি বজায় রাখার আবেদন করলেন কর্মীদের কাছে। বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী, রাজ্যে প্রচারে এসে দিয়ে গিয়েছিলেন কথা। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোই ভারতের নীতি, রাজ্যে বিজেপি জেতার পর বাংলাদেশের মন্ত্রীকে জবাব দিল্লির। রাজ্য বিজেপির, তবে রাজধানী এখনো তৃণমূলের হাতে, ছোট লালবাড়ি কলকাতা পুরসভায় মেয়াদ নিয়ে আশঙ্কা জোড়া ফুলে। চন্দ্রনাথ খুনের ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ, আততায়ীদের ব্যবহার করা গাড়ি বাজেয়াপ্ত হয়েছে আগেই। শাহরুখ অক্ষয়ের সঙ্গে কোনো দিন কাজ করব না, বিস্ফোরক দ্য কেরালা স্টোরি খ্যাত সুদীপ্ত সেন। দলের গদ্দারদের জন্যই এই ফল, জিতে বিস্ফোরক কাজল শেখ, নিশানায় অনুব্রত। বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার বাড়িতে বোমাবাজি, গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি জমানায় মহাকরণের পুনর্জন্ম, অফিস পাড়ায় জায়গা নিয়ে কাড়াকাড়ি। এবার মোজাম্বিকে গ্যাস প্রকল্পের কাজ শুরু, জ্বালানি সংকটে স্বস্তির খবর। গেরুয়া আবির মেখে প্রাক্তন শ্বশুরের ভিটে আগুন, হঠাৎ বিজেপি জামাইয়ের কীর্তিতে হতবাক জামুরিয়া। নৈরাজ্যের বাংলা, তৃণমূল ছাড়লেন হাওড়া পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। মমতাকে লাগাতার নিশানা, রাহুলের কথা শুনছেন না অবাধ্য অধীর। ট্রাম্প স্বীকার না করলেও ইরানের মারে বেসামাল আমেরিকা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। 10,000 কিমি পাল্লা, অগ্নি 6 আসতেই কাঁপছে বিশ্ব, আমেরিকার পর এবার কি তবে সুপার পাওয়ার হওয়ার পথে ভারত? অরব রায়ের আশীর্বাদ ধন্য, কর্তাকে বেধড়ক মার, রক্তাক্ত ফুটবল পাড়া। মে থেকেই মিলবে ফর্ম, কোথায় পাবেন? কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাড়িতে পৌঁছল চন্দ্রনাথ রথের দেহ। আজকেই তার শেষকৃত্য সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা, পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। ছিলেন জেলা থেকে জয়ী বিজেপি প্রার্থীরা, ছিলেন নেতাকর্মীরাও। তাকে শেষবার দেখতে যান শুভেন্দু অধিকারীর দাদা ও ভাই, তারা কান্নায় ভেঙে পড়েন। কথা বলেন চন্দ্রনাথের মায়ের সঙ্গেও। চন্দ্রনাথের বাড়ির সামনে জমায়েত ভিড় থেকে দোষীদের শাস্তির দাবিতে স্লোগান ওঠে। শোনা যায় ভারত মাতা কি জয় স্লোগান। জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয় চন্দ্রনাথের দেহ। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে কাজ করার আগে তিনি বায়ুসেনা অফিসার ছিলেন। প্রসঙ্গত, বুধবার মাঝরাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পরপর প্রায় 10 রাউন্ড গুলি চলে। রক্তাক্ত অবস্থায় গাড়িতে লুটিয়ে পড়েন চন্দ্রনাথ। গুরুতর জখম অবস্থায় তাকে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়ির চালক বুদ্ধদেব বেড়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। হাড় হিম করা ওই ঘটনার 24 ঘন্টা কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তরা।
পুলিশের তরফে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে। 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চন্দ্রনাথের গাড়িকে অনুসরণ করেই হামলা চালায় দুষ্কৃতীরা। অপরাধের ধরন দেখে দীর্ঘদিন রেকির পর এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা বলেই মনে করছেন তদন্তকারীরা। মাত্র 50 সেকেন্ডের এই অপারেশন ভিন রাজ্যের পেশাদার খুনি বা শার্প শুটার দিয়ে ঘটানো হয়ে থাকতে পারে বলেও অনুমান। ঘটনার সঙ্গে স্থানীয় দুষ্কৃতী যোগের সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ, কারণ ঘটনার পরপরই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও অভিযুক্তদের খোঁজ মেলেনি। তদন্তকারীদের অনুমান, অলিগলি দিয়েই দুষ্কৃতীরা পালিয়েছে। এলাকায় পরিচিত কেউ জড়িত না থাকলে তা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। তবে কেন খুন তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। 2021 সালের 10 মে বিধানসভা নির্বাচনের গণনা চলাকালীন মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী ধূর্যটি সাহাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাসপাতালে মৃত্যু হয়েছিল প্রার্থীর। তারপর পেরিয়েছে 5 বছর। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। এবার বাবার খুনিরা শাস্তি পাবেই আশায় বুক বাঁধছেন মৃতের মেয়ে। 2021 বিধানসভা নির্বাচনের গণনার দিন উত্তপ্ত হয়ে উঠেছিল মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী ধূর্যটি সাহা ছিলেন গণনা কেন্দ্রে। স্বাভাবিক নিয়মেই ফোন তার কাছে ছিল না। হঠাৎ সংবাদ মাধ্যমে পরিবারের সদস্যরা দেখেন প্রার্থীকে বেধড়ক মারধর করা হচ্ছে। সহযোদ্ধারা অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 4 মাস চিকিৎসার পর মৃত্যু হয় তার। ভোটের বাংলায় অশান্তি নতুন নয়, আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা লেগেই থাকে। 2021 বিধানসভা নির্বাচনের গণনার দিন উত্তপ্ত হয়ে উঠেছিল মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী ধূর্যটি সাহা ছিলেন গণনা কেন্দ্রে। স্বাভাবিক নিয়মেই ফোন তার কাছে ছিল না। হঠাৎ সংবাদ মাধ্যমে পরিবারের সদস্যরা দেখেন প্রার্থীকে বেধড়ক মারধর করা হচ্ছে। সহযোদ্ধারা অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানেও পদে পদে বাধার সম্মুখীন হতে হয় তাদের। কোনো রকমে ঘুরপথে হাসপাতালে পৌঁছানো হয় ওই প্রার্থীকে। শুরু হয় চিকিৎসা। থানার দ্বারস্থ হয় পরিবার। মৃতার মেয়ে জানান, তারপর থেকে শুরু অন্য লড়াই। ক্রমাগত অভিযোগ তুলে নেওয়ার জন্য শুরু হয় চাপ দেওয়া, খুনের হুমকিও দেওয়া হয়। 4 মাস হাসপাতালে থাকার পর মৃত্যু হয় ধূর্যটি সাহার, কিন্তু তাতেও হুমকি হেনস্থা থেকে রেহাই মেলেনি পরিবারের সদস্যদের। এরপর পেরিয়েছে 5 বছর। সদ্যই শেষ হয়েছে বাংলার বিধানসভা নির্বাচন পর্ব। তৃণমূলকে উৎখাত করে বাংলার মানুষ রাজ্যের ভার দিয়েছে বিজেপির হাতে। এতেই আনন্দে ভাসছেন মৃতের পরিবারের সদস্যরা। মৃতার মেয়ে বলছেন, ফলাফল দেখে খুব কেঁদেছি। বাবা ফিরবে না জানি, কিন্তু এবার বদলা চাই। বিজেপি সরকারের কাছে তার একটাই আর্জি, আমার বাবার মৃত্যুর বিচার যেন হয়, অভিযুক্তরা যেন এবার অন্তত শাস্তি পায়। উল্লেখ্য, গোটা বাংলায় ধরাশায়ী অবস্থা হলেও এবারও মগরাহাট পশ্চিম আসনটি নিজেদের দখলেই রেখেছে তৃণমূল। রাজ্যে পালা বদলের আবহে চন্দ্রনাথের হত্যাকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। একদিকে শুভান্নোধ্যায়ীদের ভিড়, অন্যদিকে নিরাপত্তার ঝুঁকি। এই দুই বিষয়কে মাথায় রেখে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অধিকারী বাড়ি শান্তিকুঞ্জের নিরাপত্তা আরও কয়েক ধাপ বেড়ে গেল। কড়া নিরাপত্তা বেষ্টনীতে গোটা পরিবার। শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশকেও। একই সঙ্গে তাদের যাতায়াতের জন্য এখন থেকে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের পাইলট কার, স্কট কার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ সূত্রে খবর, শান্তিকুঞ্জে সাধারণ মানুষের অবাধ প্রবেশে কিছুটা লাগাম টানা হয়েছে। জোরদার করা হয়েছে নজরদারি। প্রসঙ্গত, গত রাতে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে শুভেন্দু অধিকারীর দীর্ঘ 8 বছরের আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি থামায় দুষ্কৃতীরা। এরপর তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চলে। তার বুক ও পেটে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় দিনভর তোলপাড় চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। বিজেপির অর্জুন সিং ও শঙ্কুদেব পণ্ডাদের মতে নেতারা এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। মর্মাহত শুভেন্দু অধিকারীও। তিনি বলছেন, পরিকল্পিত ও ঠান্ডা মাথার খুন। সূত্রের খবর, তৃণমূলে থাকার সময় থেকে চন্দ্রনাথের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল শুভেন্দুর। পরে শুভেন্দুর ব্যক্তিগত থেকে রাজনৈতিক সব কাজের তদারকির দায়িত্বে ছিলেন তিনি। এখন চন্দ্রনাথ রথের পরিণতির কথা মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। শুভেন্দু অধিকারীর অন্য 3 জন আপ্ত সহায়ককেও এখন থেকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা প্রদান করা হচ্ছে বলে খবর।
আর ঠিক দুদিন পরেই নতুন সরকারের শপথ গ্রহণ, কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে চাপানো তোর কম হয়নি, এখনো ছাড়েননি চেয়ার। এদিকে আজই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ দিন, কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেননি। এবার ভারতীয় সংবিধান মেনে আগের সরকার ভেঙে দিলেন রাজ্যপাল RN রবি। ভারতীয় সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফার খ উপদফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিবৃতি জারি করে সে কথা জানিয়েছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। আগামী দুদিন রাজ্যের দায়িত্বে রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে 17তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালে আনুষ্ঠানিকভাবে ইতি পড়ল। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে 18তম বিধানসভা গঠনের পথ পুরো দমে প্রশস্ত হলো তা বলার অপেক্ষা রাখে না। এদিকে আগেও পদত্যাগের প্রসঙ্গ উঠতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাফ বলেছিলেন, আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট লুট করা হয়েছে, সে কারণেই যে তিনি পদত্যাগ করতে নারাজ তাও সোচ্চারে বলেন। তা নিয়ে রাজনৈতিক আঙিনা থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চা কম হয়নি। রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে হবে নতুন সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান। জনতাকে সাক্ষী রেখে পথ চলা শুরু করবে ডাবল ইঞ্জিন সরকার। শনিবার ব্রিগেডে থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির একাধিক মুখ্যমন্ত্রী। শপথ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবে এসপিজি কলকাতা পুলিশ। ব্রিগেডের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আর ঠিক একদিন পরেই নতুন সরকারের শপথ গ্রহণ, কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে চাপানো তোর কম হয়নি, এখনো ছাড়েননি চেয়ার। এদিকে আজই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ দিন। ভোটের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় শাসক দলের অন্দরের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এবার জলপাইগুড়িতে কার্যত বোমা ফাটালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকার ওরফে ডিস্কো। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দলের জেলা নেতৃত্বের একাংশ এবং শীর্ষ স্তরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হলেন তিনি। বালিপাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, এমনকি শুভেন্দুর আত্মসহায়ক খুনের ঘটনায় তারই দলের জড়িত থাকার সম্ভাবনা বাদ গেল না কিছুই। বিস্ফোরক দেবজিৎ। রাজ্যের পালাবদল হতেই তৃণমূল ছাত্র পরিষদের এই নেতার গলায় ধরা পড়েছে তীব্র হতাশা ও ক্ষোভ। তার দাবি, দলের অন্দরে দুর্নীতি নিয়ে বলতে গিয়ে নেতাদের রোষানলেও পড়তে হয়েছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দেবজিতের আরও দাবি, টিএমসিপির জেলা সভাপতি পদ পাইয়ে দেওয়ার নাম করে প্রতীক জৈন তাকে ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে পাঠান, 14 লক্ষ টাকা দাবিও করেন। তবে এখানেই শেষ নয়, তার অভিযোগ খাদ্য দফতর এবং পুলিশ দুটি চাকরির পরীক্ষাতেই তিনি পাশ করেছিলেন, কিন্তু মোটা টাকা ঘুষ দিতে না পারায় তাকে নিয়োগ করা হয়নি। জেলা সভাপতি মহুয়া গোপ এবং জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় শাসক দলের অন্দরের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এবার জলপাইগুড়িতে কার্যত বোমা ফাটালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকার ওরফে ডিস্কো। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দলের জেলা নেতৃত্বের একাংশ এবং শীর্ষ স্তরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হলেন তিনি। বালিপাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, এমনকি শুভেন্দুর আত্মসহায়ক খুনের ঘটনায় তারই দলের জড়িত থাকার সম্ভাবনা বাদ গেল না কিছুই। বিস্ফোরক দেবজিৎ। রাজ্যে পালাবদল হতেই তৃণমূল ছাত্র পরিষদের এই নেতার গলায় ধরা পড়েছে তীব্র হতাশা ও ক্ষোভ। তার দাবি, দলের অন্তরে দুর্নীতি নিয়ে বলতে গিয়ে নেতাদের রোষানলেও পড়তে হয়েছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দেবজিতের আরও দাবি, টিএমসিপির জেলা সভাপতি পদ পাইয়ে দেওয়ার নাম করে প্রতীক জৈন তাকে ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে পাঠান, 14 লক্ষ টাকা দাবিও করেন। এখানেই শেষ নয়, তার অভিযোগ খাদ্য দফতর এবং পুলিশ দুটি চাকরিতেই পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, কিন্তু মোটা টাকা ঘুষ দিতে না পারায় তাকে নিয়োগ করা হয়নি। জেলা সভাপতি মহুয়া গোপ এবং জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন, তখন জেলা সভাপতি মহুয়া গোপ গোয়ায় ছুটি কাটাচ্ছেন বলে খোঁচাও দিয়েছেন তিনি। তার দাবি, এরা ছাড়াও একাধিক নেতা বেআইনি বালি ব্যবসার সঙ্গে যুক্ত। তার দাবি, প্রতিবাদ করায় তাকে মিথ্যা গাঁজা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে। পৌরসভার কাজ নিয়েও সুর চড়িয়েছেন দেবজিৎ। একই সঙ্গে বিজেপির হয়ে ঝোল টেনে তিনি এও বলেছেন, তৃণমূলের নেতারা আমাদের ফেলে পালালেও এখন বিজেপি নেতারাই আমাদের খোঁজ নিচ্ছেন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্যের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বালি পাচার, তোলাবাজি এবং নিয়োগ দুর্নীতির যে খতিয়ান দেবজিৎ সরকার তুলে ধরেছেন, তা এখন তৃণমূলের কাটা ঘায়ে নুনে ছিটে বলেই সামিল বলেই মনে করছেন অনেকে।
টলিউডের বাণিজ্যিক ছবির সফলতম পরিচালকের নামগুলোর তালিকায় তিনি প্রথম সারিতে। তার হাত ধরে বদলে গিয়েছিল বাংলা সিনেমার চেনা সমীকরণ। দিন বদলে সেই রাজ চক্রবর্তী কেবল ক্যামেরার নেপথ্যের কারিগর ছিলেন না, ছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম তারকা প্রার্থী মুখ, যার হাতে দ্বিতীয়বার ব্যারাকপুরের দায়িত্ব সঁপেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও 2021-এ বিধানসভায় রাজ তারকা প্রার্থী হলেও এবারটি রাজ নিজেকে তারকা নয়, বরং বিধায়ক হিসেবেই প্রচার করতে চেয়েছিলেন, করেওছিলেন। কিন্তু ভোটের ফলাফলে সব অঙ্কই বদলে গেল। বিজেপির কৌস্তভ বাগচির কাছে হার মানতে হলো রাজকে। ব্যারাকপুরের এতদিনের রাজের রাজত্বের অবসান ঘটল। ভোটে পরাজয়ের পর রাজের স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাকে সুপার হিরো তকমা দিয়ে ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন, কিন্তু রাজ ছিলেন চুপ। তবে বৃহস্পতিবার অবশেষে নিস্তব্ধতা ভাঙলেন রাজ। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করলেন তার মনের কথা। কি লিখলেন রাজ? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মধ্য দিয়ে রাজ লিখলেন, জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি, চেষ্টা করেছি নিজের সবটুকু দেবার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সব সময় আনন্দ দেবার চেষ্টাও করেছি, কখনো জিতেছি কখনো হেরেছি। রাজ আরও লেখেন, 2021-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী 5 বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গেছি। সে অধ্যায় শেষ হলো 2026-এ, সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথ চলা। রাজের কথায়, বাংলার মানুষের মতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী 9 মে 2026 তারা শপথ নেবেন। তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কলকাতার মানচিত্রে হরিশ নামটির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে দক্ষিণ কলকাতার কালীঘাট এবং ভবানীপুর অঞ্চলের রাজনীতির অলিগলি যারা চেনেন, তাদের কাছে হরিশ মুখার্জি রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিট অত্যন্ত পরিচিত নাম। বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের প্রধান সংযোগকারী রাস্তা হলো হরিশ মুখার্জি রোড। কিন্তু এই দুই হরিশ আসলে কারা? অনেকেই নাম দুটি গুলিয়ে ফেলেন, তবে ইতিহাসের পাতায় এই দুই ব্যক্তিত্বের পরিচয় সম্পূর্ণ আলাদা। কলকাতার ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভবানীপুরের প্রধান রাস্তাটি, যার নামে সেই হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন 19বিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের অন্যতম প্রধান স্তম্ভ। তবে তার কিশোর বয়স ছিল কষ্টে ঘেরা। খুব অল্প বয়সেই সংসার চালানোর কারণে তাকে পড়াশোনা ছেড়ে চাকরি জীবনে পা রাখতে হয়। তবে ইংরেজি ভাষায় দারুণ দখল থাকার কারণে ব্রিটিশ কোম্পানিতেই চিঠি লেখার কাজ পেয়েছিলেন হরিশ। কিন্তু তখনই কেউ জানতো এই হরিশই ভবিষ্যতে সে ব্রিটিশ আমলাদের বিরুদ্ধেই কলম ধরবেন। সময় এগোতেই হরিশচন্দ্র হয়ে ওঠেন নির্ভীক এক সাংবাদিক। তিনি ছিলেন বিখ্যাত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। ব্রিটিশ আমলে যখন নীলকর সাহেবদের অত্যাচারে বাংলার কৃষকদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল, তখন হরিশচন্দ্র তার কলমকে তলোয়ারের মতো ব্যবহার করেছিলেন। তার শানিত লেখনী নীল চাষির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে সাহায্য করে। তিনি কেবল লিখতেনই না, নিজের উপার্জনের সবটুকু খরচ করতেন নীল চাষিদের আইনি লড়াইয়ে সাহায্য করতে। জানা যায় তার বাড়িতে নীল চাষিদের অবারিত দ্বার ছিল। নীলকরদের করা মানহানির মামলা এবং লড়াইয়ের ধকল সইতে না পেরে মাত্র 37 বছর বয়সেই তার মৃত্যু হয়। মূলত তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েই ভবানীপুরের এই দীর্ঘ রাস্তাটির নামকরণ হয়। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বের নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।